ওকে, সো আমরা এখন আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা কাকে করব? আজিজুল। আজিজুল ফার্স্ট এই কঠিন কোশ্চেনটার অ্যানসার দিবা, দেখি পারো নাকি। এই হলো সেল, এই অ্যামিটার, এই একটা রেজিস্টার, এই হলো রেজিস্টারের অ্যাক্রসে অ্যাড করা ভোল্ট মিটার। এখন ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই, ঠিক আছে, ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই হলো তোমার 6 ভোল্টস। তো তাহলে তোমাকে জিজ্ঞাসা করলাম যে ভোল্ট মিটারের রিডিংটা কত হবে? ভোল্ট মিটারের রিডিং আসবে 6 ভোল্টস। আচ্ছা দাঁড়া, বাকিরা একটু তাড়াতাড়ি সেটেল হয়ে নে। হ্যাঁ, অ্যাভেঞ্জার্স লেভেল কোশ্চেন। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটাকে খেয়াল করো যে একটা কোশ্চেন করছে আজিজুলকে, ঠিক আছে সুমাইয়া, এই কোশ্চেন করছে যে পাওয়ার সাপ্লাই ইএমএফ হলো 6 ভোল্ট। তো এখন এই আমাদের সার্কিটটা, সো এই ভোল্ট মিটারের রিডিংটা কত আসবে এটা জিজ্ঞাসা করছি ওকে। সো ও বলতেছে ভোল্ট মিটারের রিডিং কত আসবে? 6 ভোল্ট আসবে। সো এর অ্যানসার কি কারেক্ট নাকি না? না, কত আসবে? এখন রেজিস্টার এখানে একটা, তো তাহলে তার একাই কি পাওয়ার কথা? ফুল ভোল্টেজ পাওয়ার কথা না? বাট যদি তুমি অ্যাকচুয়ালি মেজার করো দেখবা যে রিডিং আসে এরকম। কত আসে? 5.8 ভোল্ট অর 5.7 ভোল্ট। 5.8 ভোল্ট বা 5.7 ভোল্ট এরকম টাইপের রিডিং আসতেছে। সো তাহলে এই জিনিসটার রিজনটা কি হইতে পারে রাফিন? আচ্ছা সরি, 5.8 ভুলে বলছি, এটা আসলে আসবে 5.7। ঠিক আছে আরিয়ান, 5 একজনের 7 একজনের। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমার টোটাল ভোল্টেজ সাপ্লাইড বাই দা পাওয়ার সাপ্লাই হলো 6 ভোল্টস, কিন্তু ভোল্ট মিটারের এই রিডিংটা যে একমাত্র কম্পোনেন্ট হলো কে? রেজিস্টরটা। তো তাহলে তার একাই পুরো ভোল্টেজটা পাওয়ার কথা, কিন্তু পুরোটা সে পায় না, পাচ্ছে কত? 5.7 ভোল্ট। তো তাহলে বাকি 0.3 ভোল্ট কোথায় গেল? এটা আমাদের একটা কোশ্চেন নাকি মাহি? আচ্ছা, ওয়্যারের রেজিস্ট্যান্স আমরা নেগলিজিবল ধরি, ওটা বলতেছি, আদারটা শেষ হোক দেন আমরা এক্সপ্লেইন করতেছি কি হবে। হ্যাঁ, আমি স্কুলে ক্লাস ছিলাম, কারণ আমার ফিক্স হয়েছিল। ওইটাও নেগলিজিবল। এই যে আসছে, এই যে আসছে দেখো আরিয়ান, তোমার সাপোর্টে নেশনস লিগ গ্রেটার দ্যান কোপা। ভাই আমি এসবের বলতেই বলবো না, আমি শেষ আউট অফ ভাই there is no god, there is no shit ভাই 11 please
আজকে অনলাইনে করবো ভাবলাম বেশি কথা নিয়ে অনলাইনে এই জন্য সামনে আসি ওকে, তো সবাইটা এখন এখানে সামনে খেয়াল করো যে জিনিসটা বলতেছিলাম যে পাওয়ার সাপ্লাই যেই ভোল্টেজ সাপ্লাই করে পুরোটাই আমাদের কম্পোনেন্ট পায় এমন টাইপের ক্যালকুলেশনে আমরা সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট ওসবের মধ্যে করে আসছিলাম। বাট আমরা একটা জিনিস আসলে কি করতাম, স্কিপ করতাম, যেই ব্যাপারটা হলো সেলের, ঠিক আছে, যে নাকি ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই তার নিজেরই অল্প হলেও কি থাকে একটা রেজিস্ট্যান্স থাকে, বুঝছো? যে সেলের নিজেরই কি থাকে একটা রেজিস্ট্যান্স থাকে, যেটাকে আমরা নাম দিছি ইন্টারনাল রেজিস্ট্যান্স, যে তার নিজের ভিতরে কি থাকে একটা রেজিস্ট্যান্স থাকে ওয়াই। আমরা রেজিস্ট্যান্স জিনিসটাকে কি ডিফাইন করছিলাম সুমাইয়া, মনে আছে? যে ইলেকট্রন যখন নাকি কি করে মুভ করতে নেয়, তো ইলেকট্রন যত কলিশন এনকাউন্টার করবে তত বেশি কি হবে রেজিস্ট্যান্স, নাকি? তো তাহলে যত বেশি কলিশন এনকাউন্টার করবে রেজিস্ট্যান্স তত বেশি, যত কম কলিশন এনকাউন্টার করবে রেজিস্ট্যান্স তত কম। আমাদের কানেক্টিং ওয়্যারের তনয় যেটা বলছিল ওটা ঠিক আছে, কানেক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্স আমরা নেগলিজিবল ধরি আর ওইটাই থাকবে, ঠিক আছে? ওইটা বলতে গেলে কোনো ম্যাটারই করে না। কিন্তু মেইনলি যেটা ইম্পর্টেন্ট ওটা হলো পাওয়ার সাপ্লাই নিজেরই কি থাকে একটা রেজিস্ট্যান্স থাকে। তোমরা তো কেমিস্ট্রি এখন ইউনিট 2 তে আছো, তোমরা কি রেডক্স পটেনশিয়াল নিয়ে কোনো পড়ালেখা করছো? অক্সিডেশন রিডাকশন করছো না তোমরা? তো অক্সিডেশন রিডাকশনের ওগুলা রিলেটেড কিন্তু ক্যালকুলেশন আসে, ওটা এ টুতেও পাবা, যে ওখানের মধ্যে এক্স্যাক্টলি তোমাদের ভোল্টেজ বের করতে বলবে, পিডি বের করতে বলে, কেমিস্ট্রিতে এরকম ক্যালকুলেশন আসে। তো এখানের মধ্যে অ্যাকচুয়ালি ব্যাটারি যে আমাদের থাকে, আমরা কিসের কিসের ব্যাটারি, ওরকম মানুষজন বলে না যে অ্যাসিড ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, দেন আমাদের সালফিউরিক অ্যাসিডের ব্যাটারি, তো ওরকম টাইপের, তাই না? তো এই ব্যাটারি গুলো আসলে তাদের ভোল্টেজটা বা তারা যে পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করবে, তারা এই এনার্জিটা বা পটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট করে কিভাবে? দে অ্যাকচুয়ালি ডু দিস ভায়া কেমিক্যাল রিঅ্যাকশনস, বুঝছো? তো তাহলে ব্যাটারির মধ্যে আসলে কিছুই থাকে না, কি থাকে সব পুরোটা ভরা কি কেমিক্যালস। তো যখন নাকি আমরা এরকম সার্কিটটা কানেক্ট করি তো তখন কি হয়, কেমিক্যাল রিঅ্যাকশনটা হয়, এন্ড ওই কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে ইলেকট্রন গুলা কি পায়, এনার্জি পায়, এন্ড ওই এনার্জি দিয়ে ইলেকট্রন গুলি সার্কিটে মুভ করে। তো তাহলে মেইনলি কাজটা কি, সেলও থাকে না ডিভাইড করার জন্য? ওরকম সেল থাকে ডিভাইড করার জন্য, বাট স্টিল তাদের মধ্যে তো ওখানে যে কেমিক্যালস গুলি থাকবে তাদের তো, তারা তো অ্যাকচুয়ালি এক্সিস্টিং পার্টিকেলস। সো ইলেকট্রন যখন নাকি ওই সেল দিয়ে মুভ করতে নিবে, বুঝছো শারিয়া? সো ইলেকট্রন যখন নাকি ওই সেল দিয়ে মুভ করতে নিবে তো তখন কি করবে, ওই কেমিক্যালস গুলির সাথে কলিশন করবে না? তো তাহলে এই যে কেমিক্যালস গুলির সাথে যখন নাকি কোলাইড করবে তো তখন তারা কি করবে, একটা রেজিস্ট্যান্স ফিল করবে, নাকি? হ্যাঁ। তো তাহলে এই ব্যাপারটাই হলো আমাদের কি কনসেপ্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্সের কনসেপ্ট। তো তাহলে কয়েকজন তোমরা একটু লেটে জয়েন করছো, তো আমি ব্যাপারটা আরেকবার রিপিট করে দেই। ফার্স্ট অফ অল একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, কি জিনিস, পাওয়ার সাপ্লাইয়ের পটেনশিয়াল ডিফারেন্স অর পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ বেসিক্যালি এটা হলো 6 ভোল্ট। তো তার মানে পাওয়ার সাপ্লাই টোটাল কত ভোল্টেজ সাপ্লাই দেয়, 6 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই দেয়। এখন সার্কিটে আমাদের কম্পোনেন্ট হলো একটাই, ঠিক আছে আরাফাত? সার্কিটে আমাদের কম্পোনেন্ট হলো একটাই, তো তার মানে তার কি পাওয়ার কথা, একাই পুরো ভোল্টেজটা পাওয়ার কথা, 6 ভোল্ট রিডিং আসার কথা, কিন্তু রিডিংটা কি আসে না, 6 ভোল্ট পুরোপুরি আসে না, তার থেকে একটু কম আসে, একটু কম, ওইটা যাই হইতে পারতো, আমরা ইচ্ছা করে এখানে 5.7 লিখছি। তা এখন কত ভোল্টেজ কম পাচ্ছে সে, 0.3 ভোল্ট কম পাচ্ছে। তো এই যে 0.3 ভোল্ট কম পাচ্ছে, তো তাহলে এই ভোল্টেজটা কোথায় গেল, এটা আমাদের ফার্স্ট একটু চিন্তা করা লাগবে। তো এই ভোল্টেজটা আসলে কোথায় যায়, পাওয়ার সাপ্লাইয়ের নিজের মধ্যেই কিছু সে রেখে দেয় ভোল্টেজ, যেটা পাওয়ার সাপ্লাইয়ের ভিতর দিয়ে ইলেকট্রন যখন নাকি পাস করতে নেয়, ইলেকট্রন এনার্জি পাবে কার থেকে, পাওয়ার সাপ্লাই থেকে। ইলেকট্রন গেল পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে, তো ইলেকট্রন এরকম পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে যাওয়ার পরে ওখান থেকে যখন নাকি বের হইতে নিবে, তো তখন কি হয়, বের হইতে সময় তার কিছু কলিশনের জন্য সে এনার্জি ইউজ আপ করে ফেলে। সো এখানের জন্য ইন আওয়ার এক্সাম্পল কত এনার্জি ইউজ করতেছে, 0.3 জুল পার কুলম,
ভোল্টেজ মানে কি জুলস পার কুলম্ব না, সো তাহলে 0.3 জুল পার কুলম্ব এরকম এনার্জি সে কি করলো পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে যাইতে সময় ইউজ করে ফেললো। সো তাহলে বাকি এক্সটার্নাল সার্কিটের জন্য যে পাওয়ার সাপ্লাইয়ের বাইরে বাকিটুকু জায়গা এটাই কি এক্সটার্নাল সার্কিট। সো তাহলে এখানের মধ্যে সে কতটুকু সাপ্লাই করতে পারবে, টোটালে দিছিল 6 কিন্তু সেলের ভিতরে যাইতে যাইতে 0.3 ইউজ আপ হয়ে গেছে। তো তাহলে আর বাকি থাকেই কত 5.7। ওই 5.7টা কে পাইছে, আমাদের বাইরের যে রেজিস্টরটা আছে রেজিস্টরটা পাইছে। সো তাহলে আচ্ছা ইন্টারনাল ভাইয়া, হ্যাঁ বলো। ব্যাটারিতে তো যে ভোল্টেজটা দেয়া থাকে ওইটা কি এটা মাইনাস করে দেয় নাকি এমনি না, যেটা থাকে ওইটাই দেয়? ইএমএফ লেখা থাকে, ও ঠিক আছে। কিন্তু ওখানের মধ্যে মেইনলি তোমার ওরকম 6 ভোল্টের ব্যাটারি, নরমালি ওরকম তোমার এমনও থাকে যে তুমি ফ্রেশ যখন নাকি ব্যাটারিটা কিনবা তো তখন ওইটার মধ্যে রিডিং তোমার 6.1 ও আসে, যে সে ইএমএফ সাপ্লাই করে 6.1 যেন কমে হলেও সে কি করতে পারে 6 সাপ্লাই করতে পারে, কিন্তু আস্তে আস্তে ব্যাটারি ড্যাম হইতে হইতে তার ভোল্টেজটা কমে যায়। কি ব্যাটারি ড্যাম হয় কেন, ওই যে তার এখানের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন বারবার যখন নাকি করে ওই জিনিসটা তোমার ব্যাটারি একবার ফুললি চার্জ আছে তো তখন তার কেমিক্যাল রিঅ্যাকশন গুলো হইলো, দেন আমরা কি করলাম ব্যাটারি চার্জার ইউজ করি না, তো ব্যাটারি চার্জারটাকে ইউজ করার পরে তো তখন কি হবে ইনিশিয়াল যে সেটআপ ওইটা কিন্তু কখনোই পুরোপুরি ফেরত আনতে পারবে না। তো যত এরকম ইউজ করতে থাকে তো তত কেমিক্যাল রিঅ্যাকশনের ওখানে কিছু জিনিস পার্মানেন্টলি আমাদের কি হয়ে যায় লস হয়ে যায়। তো এর জন্য আস্তে আস্তে তার ব্যাটারিটা ড্যাম খায়, যে ইএমএফ তার ইভেন্চুয়ালি কমে আসে, বুঝছো। আচ্ছা, তো তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সের মেইন যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কি সেলের নিজের ভিতরে কি থাকে একটা রেজিস্ট্যান্স থাকে। হাউ ইজ দ্যাট পসিবল, বিকজ সেল কি দিয়ে বানানো কেমিক্যালস দিয়ে বানানো। সো ইলেকট্রনদেরকে যখন নাকি কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে এনার্জিটা দিছে ইলেকট্রন ওই এনার্জি পুরোটাই পাইছে, 6 ভোল্ট সে পুরোটাই পাইছে ইলেকট্রন, কিন্তু সেলের ভিতর দিয়ে ট্রাভেল করতে সময় সে কি করে কিছু কলিশন এনকাউন্টার করে এনার্জি ইউজ আপ করে ফেলে। সো সাম অফ দা ভোল্টেজ অর সাম অফ দা এনার্জি দ্যাট দা পাওয়ার সাপ্লাই টু দা ইলেকট্রনস সে কি করে নিজের কাছে ওরকম রেখে দেয়, ঠিক আছে। যে এখানের মধ্যে ব্যাপারটা কেমন এই জিনিসটা এটা আসলে ইউনিভার্সিটি তুললে আরো ওরকম দেখবা যে কতজন ওরকম আছে যে কমিশন খায়, বুঝছো, যে টিউশনের কতগুলো ওরকম গ্রুপ আছে, বুঝছো, যে টিউশনের কতগুলো গ্রুপ আছে, যে লাইক তুমি বলতেছো তুমি ও লেভেলস এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস স্টুডেন্ট পড়াইতে চাও, ঠিক আছে। তুমি বললা কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস স্টুডেন্ট তুমি পড়াইতে চাও, তো কারো যদি এরকম থাকে স্টুডেন্ট তো তাহলে পরে যেন তোমাকে দেয়, ঠিক আছে। এখন যে তোমাকে দিবে ওদের ওরকম মিডিয়া আছে, টিউশন মিডিয়া আছে, তো যে তোমাকে দিবে সে তোমাকে বলে কি আচ্ছা এখানে তোমার ওই টিউশনে তোমাকে টোটাল বেতন দিবে 6,000, তো এই 6,000 এর মধ্যে আমাকে 500 দিবা, বাকি 5,500 তোমার, এমন টাইপের। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। হ্যালো, না আমি আসবো রাতে আসবো, আমি এখন ক্লাস নিতেছি কোচিং এ। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে পরে এটা হলো একদম সুন্দর একটা এক্সাম্পল যে তোমাকে কিন্তু সেই টিউশন এটা দিছে, তো তার মানে টোটালি তুমি টিউশনের থেকে কত পাইতেছিলা 6,000 পাইতেছিলা, কিন্তু এই 6,000 এর মধ্যে যে তোমাকে দিছিল সেই তোমার কাছ থেকে কি করতেছে কিছু রেখে দিতেছে, তো তার মানে বাকি তোমার কাছে রিমেইনিং থাকতেছে কি টোটালে যা পাওয়ার কথা তার থেকে একটু কম। সো এইভাবে করে মনে রাখলে আরো ইজিলি বোঝা যায়, ঠিক আছে। তো আচ্ছা তাহলে ভাইয়া, হ্যাঁ বলো। হ্যাঁ যখন সার্কিটের তাহলে কম্পোনেন্ট ডিজাইন করে তখন কি এটা আগেই বের করে মাইনাস করে তারপরে কম্পোনেন্ট এভাবে ডিজাইন করে নাকি? এখানে পাওয়ার সাপ্লাই ডিজাইনে ওরকম করে থাকে যে তার যেটা বললাম যে তোমার যত ইএমএফ লেখা থাকে তার থেকে ওরকম একটু বাড়ায় দেয়, সো দ্যাট কমে হইলেও বুঝছি ভাইয়া। পাইকে এক্সটার্নাল সার্কিটে অমন 5 ভোল্টেজটা। ওকে, সো তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স এর কনসেপ্টটা কারো কোনো কনফিউশন আছে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ইন্টারনাল রেজিস্ট্যান্স জিনিসটা হলো সেলের নিজের ভিতরে যে রেজিস্ট্যান্স থাকে ওটাকে আমরা কি বলি ইন্টারনাল রেজিস্ট্যান্স বলি, অলরাইট। সো তাহলে আমাদের জিনিসটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে সিম্বলিক একটা ওয়েতে সার্কিটে শো করার জন্য আমরা এমন ভাবে শো করি। কেমন ভাবে শো করে এই সার্কিট ডায়াগ্রামটা একটু ড্র করো সব, একটু এই আজকের পড়াটার হেডিং দিয়ে নাও ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স।
আজকে আমরা এই টপিকটা শেষ করব এন্ড থার্সডে তে আমরা ফুল ইলেকট্রিসিটি একটা রিভিউ দিয়ে ইলেকট্রিসিটি শেষ। ভাই এই টপিকটা কি বড়? না, এই টপিক আজকে শেষ হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে হোয়াট ইজ দ্য ওয়ে অফ অ্যাকচুয়ালি ড্রয়িং দ্য সার্কিট? তো এটা যদি ড্র করে দেখাই, এটা মুছে দেই। এই যে এখানে মধ্যে দেখছো যে সেলের যে পজিটিভ নেগেটিভ আছে ওইটার সাথে একটা ছোট করে কি করছি, রেজিস্টর রেখে দিয়েছি, যে জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কি ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসেবে। তো ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে স্মল লেটার আর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। আচ্ছা ভাই, আর ওই ডট ডট বক্সটা কি? ডট ডট বক্সটা হলো, এটা হলো আমাদের সেলের আউটলাইন, যে সেলের বাউন্ডারি হলো এইটা, আর সেলের ভিতরেই কি আছে, ওই রেজিস্টরটা আছে, এমন টাইপের জিনিস বোঝানো ট্রাই করতেছি, বুঝছো? জি ভাই। ওকে, সো তাহলে আমরা ভোল্টমিটারটা এইখানে অ্যাড করি বা আমাদের আর এর অ্যাক্রসে অ্যাড করি, একই কথা। সো দিস ইজ দ্য ওয়ে দ্য সার্কিট ইজ শোন। ব্রোকেন লাইনটা দিয়ে আমাদের সেলের আউটলাইনটা বুঝায় যায়, সেলটা এতটুকু বড়, সেলের ভিতরে পজিটিভ নেগেটিভ, এন্ড সেলের ভিতরে কি আছে, ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে। তো সবাই একটু ফার্স্ট অফ অল সার্কিটটা কপি করে ফেলো, এন্ড এটা নিয়ে আমরা এখন ডিসকাস করা শুরু করব। ব্রোকেন লাইনের ওই জিনিসটা লিখে দেই, সবারই মনে হয় এটা নিয়ে কোশ্চেন আসতেছে। তো তাহলে the broken line represents the outline of the cell the PD dropped outside the broken line is called terminal PD. টার্মিনাল মানে কি সুমাইয়া? টার্মিনাল হলো আমাদের কোনগুলো, পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, ওরকম। তো তাহলে আমাদের সেলের বাইরে যতটুকু ভোল্টেজ ইউজ আপ হয় ওই ভোল্টেজটাকে আমরা কি নাম দিছি, টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স। আর সেল যে টোটাল ভোল্টেজ যেটা সাপ্লাই দেয় ওইটাকে আমরা কি বলি, ইএমএফ। তো তাহলে বাকি টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ এর মধ্যে যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা ক্রিয়েট করে কে, এই ইন্টারনাল রেজিস্টরটা। তো তাহলে বাকি যে ভোল্টেজের ডিফারেন্সটা ওইটা কার অ্যাক্রসে ড্রপ হয়, এই ইন্টারনাল রেজিস্ট্যান্স যে স্মল আর এর অ্যাক্রসে ড্রপ হয়, ঠিক আছে? তো সবাই একটু ফার্স্ট অফ অল এই ডায়াগ্রামটা ড্র করে ফেলেন, পাশে যেটা লিখছো ওটা লিখে রাখো। এখন আমরা এই জিনিসটা লিখি যে আমাদের ইএমএফ, যে টোটাল ভোল্টেজ সাপ্লাইড কত, তো নয়, টোটাল ভোল্টেজ সাপ্লাইড হলো ইএমএফ এর সমান। এখন এই ইএমএফ সমান ভোল্টেজটাকে কে কে ইউজ করতেছে, আর কার কার অ্যাক্রসে ড্রপ হইতেছে, ওই স্মল আর এর অ্যাক্রসে আর ক্যাপিটাল আর এর অ্যাক্রসে, তাই না?
সো তাহলে স্মল আর এর অ্যাক্রসে যেটা ড্রপ হইতেছে এটাকে আমরা ভি স্মল আর দিলাম, আর বড় রেজিস্টারের অ্যাক্রসে যেটা ড্রপ হইতেছে এটাকে ভি ক্যাপিটাল আর দিলাম। এখন এই সার্কিটটা কি একটা প্যারালাল সার্কিট নাকি সিরিজ সার্কিট? তো না, একটা প্যারালাল সার্কিট। এখানে আসলে এটা একটা সিরিজ সার্কিট। যে প্যারালালটা কখন হইতো, যে যদি তোমার এরকম আলাদা একটা ব্রাঞ্চ থাকতো যে তোমার এইটা দেখে প্যারালাল লাগতে পারে, বাট এই ভোল্ট মিটার তো আমাদের আসলে আলাদা কম্পোনেন্ট না, সে তো জাস্ট একটা কি ভোল্টেজ মাপার একটা মেশিন। সো তাহলে ভোল্ট মিটারকে দেখে ওরকম প্যারালাল অ্যাড করছে, ওইটা দেখে প্যারালাল হিসেবে কনফিউজ করাটা সমস্যা। এটা কি সার্কিট? একটা সিরিজ সার্কিট। ওকে, তাহলে এটা হলো একটা সিরিজ সার্কিট। তো একটা সিরিজ সার্কিটে কারেন্ট কি থাকে? সব জায়গায় সেম। সো তাহলে একটা সিরিজ সার্কিটে কারেন্ট সব জায়গায় সেম থাকে, ওই ব্যাপারটা। তো এখন এখানের মধ্যে আমরা ফার্স্ট অফ অল একটু উপরে ধরো ডিটেইলস একটা জিনিস লিখে রাখি, যে ইএমএফ ইজ ইকুয়াল টু voltage across internal resistance plus terminal PD। তো তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা ওইটাকে লিখছি ভি সাবস্ক্রিপ্ট স্মল আর, আর টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সটা কি ভি সাবস্ক্রিপ্ট ক্যাপিটাল আর। সো এখন ইএমএফ তো ইএমএফ এটা তো আছে। নাও ভি সাবস্ক্রিপ্ট স্মল আর এটাকে কি লেখা যায় সুমাইয়া? কারেন্ট ইনটু ইন্টারনাল রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা, এটা করা যায় না? এরকম সেম ওয়েতে এটাকে কি লেখা যায়? ভোল্টেজ অ্যাক্রস দা এক্সটার্নাল সার্কিট যে টার্মিনাল পিডি, ওটাকে কি লেখা যায়? এরকম লেখা যায়, রাইট? যে কারেন্ট ইনটু ক্যাপিটাল আর। সো এরকম অনেকগুলা ভার্সন অফ দা ফর্মুলা আমাদের লাগতে পারে, ওগুলো আমরা একটা একটা করে দেখব। সবাই একটু ফার্স্ট অফ অল এতটুকু পর্যন্ত কপি করে রাখো, দেন বলতেছি। কি আরাফাতের কি হয়েছে ভাই? এটা তো ধরো রোনালদো ব্যালেন্সটা জিতছে। হ্যাঁ, এই ছোট আর আর ছোট আই আর কি করলাম? তোমার এরকম যখন নাকি থাকতো সার্কিটটা, এরকম হলো তোমার একটা সার্কিট, স্মল আর ক্যাপিটাল আর, কারেন্ট হলো আই। ও হ্যাঁ, বুঝছি ভাই। তো তাহলে ওরকম ওকে। সো সবার এতটুকু কপি করা হয়েছে? আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। এখানের মধ্যে সবাই একটু একটা জিনিস দেখো, যে কারেন্টের ভ্যালু যদি জিরো হয়, মুতাসিম দেখো তো, কারেন্টের ভ্যালুটা যদি জিরো হয়, যে আমরা একটু এই জিনিসটা লিখে রাখি, আই ইনটু এইটা প্লাস এইটা, কারেন্টের ভ্যালু যদি জিরো হয় তো তাহলে ইএমএফ এর ভ্যালুটা কত হবে? জিরো হবে না? অর আমরা এমন একটা জিনিস বলতে পারি, কেমন জিনিস বলতে পারি, যদি এমন ওয়েতে রাখি যে আমাদের ভোল্ট মিটারটা আসলে কিসের রিডিং দিবে? ভোল্ট মিটারটা ইএমএফ এর রিডিং দিবে না, ভোল্ট মিটারটা ইএমএফ মাইনাস ইন্টারনাল রেজিস্ট্যান্সের রিডিংটা দিবে, ঠিক আছে? তো তাহলে ভোল্ট মিটার আমাদের আসলে কিসের রিডিং দিচ্ছে? এটা আমাদের টার্মিনাল পিডিটা দিচ্ছে, বুঝছো? যে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সের রিডিংটা আসতেছে আমাদের কিসা থেকে? ভোল্ট মিটার থেকে। তো তাহলে আজিজুল এখানে আমাদের দেখো তো কি লেখা যায়, যে ইএমএফ ইজ ইকুয়াল টু আইআর প্লাস টার্মিনাল পিডি, যেটা আমাদের কি ভোল্ট মিটারের রিডিং। তো এখন কারেন্টের ভ্যালু যদি জিরো আসে, কারেন্টের ভ্যালু যদি জিরো হয়, তো তাহলে ভোল্ট মিটার রিডিংটা কিসের সমান হবে? ইএমএফ এর রিডিং এর সমান হবে। তো এই ব্যাপারগুলাই আমরা এখন স্টুডেন্ট বুকটা থেকে একটু পড়বো। ফার্স্ট অফ অল এই জিনিসটা লিখে রাখো, এইটার আমাদের একটা এক্সপেরিমেন্ট আছে,
ওইটা নিয়ে আমরা কথা বলবো। ফার্স্টে আমরা একটু স্টুডেন্ট বুক থেকে থিওরিটা দেখে নিব। ওকে, মাহিন কি বুঝতে পারতেছ? ওকে, তাহলে ফার্স্ট অফ অল বইটা দেখি। ওকে, সো এটা হলো আমাদের আজকের টপিক ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। সো এখন এখানে আমাদের দেখো কি বলতেছে, all components have some resistance. The best emitters have such a small resistance that the effect on their current measurement can be ignored. যেভাবে এমিটারদেরও রেজিস্ট্যান্স থাকে, বাট এটা এতই কম যে এটাকে কি ধরা যায়, তাও নেগলিজিবল ধরা যায়, কিন্তু it is not actually zero. Sources of electromotive force, যে ইএমএফ, ইএমএফ এর সোর্স কারা? পাওয়ার সাপ্লাইরা, যে সেল, ব্যাটারি, এইসব such as batteries will also have a small but non-zero resistance. তো তার মানে ব্যাটারিদের বা পাওয়ার সাপ্লাইদের কি থাকে? তো নয়, ব্যাটারি বা পাওয়ার সাপ্লাইদের এরকম অল্প হলেও একটা রেজিস্ট্যান্স থাকে। The resistance of an EMF source is called its internal resistance. তো তার মানে একটা পাওয়ার সাপ্লাইয়ের যে রেজিস্ট্যান্স থাকে ওটাকে কি বলি আমরা? ইন্টারনাল রেজিস্ট্যান্স বলি। সো এখন in most situations the internal resistance of an EMF source will not affect the performance of a circuit. যে নরমালি সার্কিটের যেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা থাকে, যে পাওয়ার সাপ্লাইয়ের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা থাকে, এটা সার্কিটের পারফরম্যান্সে তেমন বড়ভাবে এফেক্ট করে না। ইফেক্ট আসে একটা সার্টেন সময়ে, ওই ব্যাপারটা নিয়ে আমরা বলতেছি। যে এখানের মধ্যে জিনিসটা দেখো, এই যে আমরা যে ব্রোকেন লাইনটা আঁকছিলাম না ফারাজ, দেখো এই যে আমাদের সেলটা, এই সেলের এক্সটেরিয়রটা আমরা ড্র করছিলাম ওই ব্রোকেন লাইন দিয়ে। তো তার মানে এই যে ভিতরে যে পজিটিভ নেগেটিভ এন্ড যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা, এসি সাপ্লাইও সমস্যা আছে, সমস্যা নাই এমন না, দোনোটাতেই। এসি এসিতে সাপ্লাইতে ওখানে তো ভাই কোনো ঝামেলা তাহলে কি? ওখানের মধ্যে আমাদের অল্টারনেটিং পাওয়ার সাপ্লাইয়ের ওরকম তেমন ব্যাটারি থাকে না, বাট ওখানের মধ্যে যদি তাদের রেজিস্ট্যান্স থেকে থাকে, সো তাহলে ওইটার জন্য ওভারঅল ভোল্টেজ যেটা সাপ্লাই করে এটা কমে যাবে এমনটাই। আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম, দেখো ফারাজ, যে রেড কালার দিয়ে এখানে যেটা মার্ক করলাম, এটাই কি আমাদের ব্রোকেন লাইন, বুঝছো? তো এটার ভিতরে হলো সেলের পজিটিভ নেগেটিভ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু এমন না যে সেলের ভিতরে ছোট করে একটা রেজিস্টর লাগাই দিছি, এটা কি পুরাটা সেল জুড়েই কি আছে? কেমিক্যালস আছে। ওই কেমিক্যালস গুলিকে অ্যাজ আ হোল সিম্বলিক একটা ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য কি করছে? এমন একটা ছোট রেজিস্টর দিয়ে রিপ্রেজেন্ট করি। তো কি বলতেছে, ইট মে নট ইভেন বি নোটিসেবল, যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ইফেক্টটা নরমালি কি হয় না, নোটিসেবল হয় না, কিন্তু যে however as the power loss energy wasted as heat, তো তখন ব্যাটারি কি হয়ে যায়? গরম হয়ে যায় না? যে এখানের মধ্যে এই ল্যাপটপের ব্যাটারি বা তোমরা যখন নাকি ওরকম ফোন চার্জে দাও, ওইসব দেখো যে কি হয়ে যায়? গরম হয়ে যায়। তো এটা রিজনটা কি? বিকজ ব্যাটারিটা সে তার কাজ করতেছে, যে ইএমএফ সাপ্লাই করতেছে, বাট কিছু হলেও ভোল্টেজ সে কি করে? নিজে অ্যাবজর্ব করে ফেলে। তো নিজে যদি ওরকম অ্যাবজর্ব করতে থাকে, তো আস্তে আস্তে তার মধ্যে কি হবে? হিট অ্যাকুমুলেট হবে না? তো তখন যে ওইটা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। বুঝা গেছে? তো তাহলে এই কথাটা এখানের মধ্যে বলতেছে কি জিনিস, যে এনার্জি ইজ ওয়েস্টেড অ্যাজ হিট থ্রু আ কম্পোনেন্ট ইনক্রিজেস উইথ কারেন্ট থ্রু ইট, যে যত কারেন্ট বাড়বে, যে ব্যাটারির ভিতর দিয়ে যত হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, তত কি হবে? তার নিজের ভিতরে বেশি করে এনার্জি অ্যাবজর্ব করে রাখবে। যে কারেন্ট যত বেশি, হিট ইনফ্যাক্ট অফ কারেন্ট কি হবে? তত বেশি হবে। সো এই কথাটা বলতেছে যে দেয়ার ক্যান বি এ সিগনিফিক্যান্ট পাওয়ার লস, যে নরমালি ইন্টারনাল রেজিস্ট্যান্সের ইফেক্টটা কি হয় না? নোটিসেবল হয় না, কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পাওয়ার লস হইতে পারে যদি কি হয়? কারেন্টের ভ্যালুটা অনেক বেশি হয়ে যায়। There can be a significant power loss when large currents are used. The net effect of this energy transfer by the EMF source itself will be for it to supply a smaller voltage to the rest of the circuit. যে তুমি যদি নিজের মধ্যে বেশি করে এনার্জি রেখে দাও, তো তার মানে তুমি সাপ্লাই করতেছো কি? কম। তো এই ব্যাপারটা বলতেছে। So which could affect the circuit's performance.
A large current through the internal resistance could also damage the EMF source as a result of ohmic heating, যে resistance heating, যে কারেন্ট বাড়লে কি হবে, হিটিং ইফেক্ট অফ কারেন্ট বাড়বে, তো ব্যাটারি এত বেশি গরম হয়ে যাবে যে ব্যাটারি পারফরম্যান্সকে কি করবে, হ্যাম্পার করবে বেসিক্যালি। তো এই কথাটা। তো এখন কি বলতেছে দেখো, এই যে আমরা এই জিনিসটা লিখে আসছিলাম না সুমাইয়া মাত্র, যে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্টারনাল রেজিস্টর কি কারেন্ট ইনটু ইন্টারনাল রেজিস্টরের যে রেজিস্ট্যান্স ওইটা। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, the effect of having an internal resistance is that an EMF will never be able to fully supply its maximum voltage, যে একটা ব্যাটারির ইএমএফ এর ভ্যালু যত, সে কখনো এটা পুরোপুরি কি করতে পারবে না, কম্পোনেন্টের কাছে পাস করতে পারবে না, বিকজ তার নিজের ভিতর দিয়ে যাইতে সময় কি হচ্ছে, কিছু এনার্জি সে রেখে দিচ্ছে। ঠিক আছে, পেন্সিলেরই ব্যাটারি ডাউন হয়ে গেছে। আচ্ছা, তো এখন এখানে আমাদের কাজটা কি, যে তোমার কি কোশ্চেন বলো। ঠান্ডা ধরো 27 এ রাখি। ওকে, এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে there will always be a small drop in voltage over the internal resistance and this drop will be bigger for higher current, যে সে কখনোই কি করতে পারবে না, ফুললি তার যে ইএমএফ এর ভ্যালু ওইটা সাপ্লাই করতে পারবে না এক্সটার্নাল সার্কিটে, অল্প হলেও ভোল্টেজ কি হবে নিজের ভিতরে সে রেখে দিবে, আর নিজের ভিতরে আরো বেশি করে ভোল্টেজ রাখবে যদি কি হয় কারেন্টের ভ্যালু অনেক বেশি বেড়ে যায়। বুঝতে পারছো? তো তাহলে কি বলতেছে, the PD over the internal resistance R can be found from the Ohm's law, যে voltage is equal to current into resistance। তো তাহলে ইন্টারনাল রেজিস্টর এর কতটুকু ভোল্টেজ ইউজ করবে, তার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে মাল্টিপ্লাইড বাই ইন্টারনাল রেজিস্টরের রেজিস্ট্যান্সের ভ্যালু যত। তো তাহলে এই ব্যাপারটা, যে V internal is equal to current into internal resistance। আর আমরা এক্সটার্নাল সার্কিটে যে বাইরের যে সার্কিটটা, যে সেলের যে আউটলাইনটা ব্রোকেন লাইনটা ড্র করছে ওইটার বাইরে যেইটুকু, ওইটাকে আমরা কি বলছি, ওইটাকে টার্মিনাল পিডি বলছি নাকি। তো তাহলে কি বলতেছে এখানে, যে this PD is sometimes referred to as lost voltage, যে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যেটা ড্রপ হয় এটাকে মাঝে মাঝে কি বলা হয়, লস্ট ভোল্টস, বিকজ এটা তো আমাদের কাজে আসতেছে না, সেল নিজের মধ্যে নিজে রেখে দিচ্ছে। আর এক্সটার্নাল সার্কিটে যে ভোল্টেজটা সাপ্লাই করতে পারো ওটাকে আমরা কি বলি, টার্মিনাল পিডি। ওকে, সো as the circuit appears to have fewer volts in use by the লোড রেজিস্ট্যান্স মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, যেটা ওটাকে লোড বলা হয়। তো এখন বলতেছে কি, a measurement of the voltage across the terminals of a cell, যে যেই ভোল্টেজের কথাটা আজিজুলকে একদম ক্লাসের শুরুতে জিজ্ঞাসা করছে, যে ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই হলো 6 ভোল্টস। সো তাহলে এক্সটার্নাল সার্কিটের ওখানে যদি একটা ভোল্টমিটার অ্যাড করি, সো তাহলে রিডিং কত আসার কথা, আমরা এক্সপেক্ট করতাম কত, 6 ভোল্টস এক্সপেক্ট করতাম, কিন্তু আসে আসলে কি কম। সো তাহলে এই যে কম আসতেছে ওই কম ভোল্টেজটা অ্যাকচুয়ালি কি ভোল্ট, লস্ট ভোল্টস, আর যেটা অ্যাকচুয়ালি পাচ্ছি ওটাকে কি বলবো, টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স। সো এই জিনিসটা বলতেছে, a measurement of voltage across the terminals of a cell powering a circuit would not measure the EMF। তো তার মানে ভোল্টমিটার থেকে আমরা ডাইরেক্টলি কিসের রিডিং পাবো না, ইএমএফ এর রিডিং পাবো না, কিসের রিডিং পাবো, টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স এর রিডিং পাবো। তো এইটা বলতেছে যে it would measure the EMF minus the lost volts, because সেলের ভিতরেই দুইটা কাহিনী হয়ে যাচ্ছে, যে সেল সাপ্লাই করতেছে ইএমএফ আবার নিজের মধ্যে কি করতেছে কিছু ভোল্টেজ রেখে দিচ্ছে। সো তার মানে তুমি তো যায় ভোল্টমিটার, হ্যাঁ তুমি যায় যখন নাকি ওরকম ভোল্টমিটার অ্যাড করবা, ইন্টারনাল রেজিস্ট্যান্স তো আসলে লিটারেলি এরকম কোন রেজিস্টর এক্সিস্ট করে না, তো তুমি এইটার অ্যাক্রসে ভোল্টমিটার তো লাগাইতে পারবে না। তো তাহলে তুমি ভোল্টমিটারটা অ্যাড করো কোথায়, আউটসাইড দা সেল। তো সেলের বাইরে যখন নাকি তুমি এটা করলা, এখন ভিতরে কি অলরেডি দুইটা কাহিনী হয়ে গেল না, কি কাহিনী, এই যে প্লাস মাইনাস, যে পজিটিভ নেগেটিভ যে টার্মিনাল ওখানের মধ্যে ইএমএফটা দিল, আর এখান থেকে বের হইতে সময় কিছু এনার্জি কি হয়ে গেল, ইন্টারনাল রেজিস্ট্যান্সে ইউজ হয়ে গেল, যে লস্ট ভোল্ট হয়ে গেল। সো তাহলে আমাদের ভোল্টমিটারের রিডিংটা কি আসবে, ইএমএফ মাইনাস দা লস্ট ভোল্টস। বুঝা গেছে রাফাত? সো তাহলে এই হলো আমাদের মেইন ব্যাপার।
যে it would measure the EMF minus the lost volts. This terminal PD would then be what? যে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স, যে আমাদের ভোল্টমিটারের যে রিডিংটা আসবে এটা কি হবে? EMF মাইনাস দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য হোয়াট? ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এই জিনিসটা আমরা লিখে আসছিলাম না মাত্র? আমরা যে নোটপ্যাডে মাত্র লিখছি এই জিনিসগুলো আমরা এতক্ষণ লিখে আসছিলাম, যে ভোল্টেজ অ্যাক্রস দ্য এক্সটার্নাল রেজিস্টর is equal to this. ওকে, তো তাহলে এই জিনিসটা, এই ইকুয়েশনটাই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ এইটা রিলেটেড আমাদের একটা গ্রাফ আঁকতে হয় এন্ড এইটা থেকে আমাদের অনেকগুলা ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তো এটাকে VR লিখতে পারো বা ভি টার্মিনাল লিখতে পারো। এটা আবার টার্মিনাল ভেলোসিটির সাথে কনফিউজ করো না, দুটোটাই ভি, কিন্তু এটা হলো ক্যাপিটাল ভি। তো যেটা কি বোঝায়? ভোল্টেজ বোঝায়। So terminal PD is equal to EMF minus the voltage across the internal resistance. বলো প্যারালাল সার্কিটেও সেলের ওখানে ওকে। সো এখন আমরা আবার কন্টিনিউ করি। চলো LM7 কোথায়? জয়েন করো না? আচ্ছা, ও জয়েন করে আবার কানতে চলে গেছে। আচ্ছা, সো তাহলে এখানের জন্য খেয়াল করো কাজটা কি, যে as all parallel branches have the same voltage across them, the terminal PD would also be equal for all the load resistance। যে জিনিসটা প্যারালাল সার্কিটের জন্য জিজ্ঞাসা করলাম, যে এমন টাইপের ব্যাপার হবে, কেমন জিনিস খেয়াল করো। So this is the cell, this is its internal resistance, তো এখন এরকম অবস্থা। তো তাহলে কি হবে? এটা হলো R1, এটা হলো R2, আর এটা হলো ইন্টারনাল রেজিস্টর R। তো এখন তোমার টোটাল ভোল্টেজ সাপ্লাই করলো মনে করো 6 ভোল্টস, ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে চলে গেল 0.3, তো তাহলে বাকি থাকে কত? 5.7। তো তাহলে এই লুপে রেজিস্টর কয়টা? স্মল আর আর ক্যাপিটাল আর দুইটা, ঠিক আছে, ক্যাপিটাল R1 আর কি। তো তাহলে স্মল আর মিসেস 0.3, তো বাকি থাকে কত? তো তাহলে R1 কত পাবে? 5.7। এরকম সেম ওয়েতে নিচের লুপ যখন দেখবা, নিচের লুপে রেজিস্টর কয়টা? দুইটা। ইন্টারনাল রেজিস্টর তো ইনএভিটেবল, তার ভিতর দিয়ে যাইতেই হবে। তো তাহলে ইন্টারনাল রেজিস্টরের ভিতর দিয়ে গেল আর R2 এর ভিতর দিয়ে গেল। ইন্টারনাল রেজিস্ট্যান্স কত রাখছে? তো তাহলে বাকি থাকে কত? R2 এর জন্য 5.7। তো তাহলে সে পাবে কত? 5.7। বুঝতে পারছো? ওকে, তো তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সের এই কনসেপ্টটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা একদম সিম্পল জিনিস, যা আমাদের আগের যত ক্যালকুলেশন করছি সবকিছু সেম, জাস্ট আমরা কি করব, ইএমএফ টা যে আগে পুরোপুরি এক্সটার্নাল সার্কিটকে দিয়ে দিতাম, এটাকে আমরা জাস্ট কি করব, ইন্টারনাল রেজিস্টরের ভোল্টেজটা মাইনাস করে দেন কাজটা করব, ব্যাস। বাকি সবকিছু আগের মতনই আছে।
ওকে, এন্ড এইটা যে তোমাদের অনেক সময় কোশ্চেন আসতে পারে যে আমি কখন বুঝবো যে কখন ইন্টারনাল রেজিস্ট্যান্সের ব্যাপারটা কনসিডারেশনে নিতে হবে আর কখন হবে না, তোমাদেরকে কোশ্চেনে বলেই দিবে এক্সপ্লিসিটলি যে এই সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলিজিবল, তো তখন আগের মতো ক্যালকুলেশন করবা। আর যখন নাকি বলে দিবে যে এই সেলের বা এই পাওয়ার সাপ্লাইয়ের কি আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তো তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে কনসিডারেশনে নিয়ে দেন ক্যালকুলেশন করবা। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, বলো। আমাদের ওয়্যারের রেজিস্ট্যান্স গুলা কনসিডারেশনে নিতে হবে না? না, ওয়্যারের রেজিস্ট্যান্স অনেক বেশি কম, ওইটা আমাদের যায় আসে না আসলে, বুঝছো? ওয়্যারের রেজিস্ট্যান্সটা খুবই বেশি কম, তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। ঠিক আছে, ওকে। সো এখন তোমরা এরকম জিজ্ঞাসা করতে পারো তো নয় যে একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত, এটা কিভাবে বের করব, তাই না? যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু 0.2 ওহম নাকি 0.1 ওহম বা যতই হোক, ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত এটা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি? এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট আছে যেটা দিয়ে করা যায়, যে একটা সেলের আসলে তার ইএমএফ কত, একটা সেলের ভিতরে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত, এটা কি করা যাবে, এক্সপেরিমেন্টালি বের করা যাবে। ওই জিনিসটাই আমরা এখন করব। এন্ড এই এক্সপেরিমেন্ট হলো একটা কোর প্র্যাকটিক্যালের মধ্যে পড়ে, সো তাহলে এই এক্সপ্লেনেশনটা সবাই একটু ভালো মতো নোট ডাউন করো, একটা হেডিং দিয়ে নাও যে এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন the internal resistance and EMF of a cell. So this is the circuit that we will have to use. Okay, সবাই ফার্স্টে সার্কিট ডায়াগ্রামটা ড্র করো, দেন এক্সপ্লেনেশনটা লিখে ফেলো।
কিন্তু কপি করতে দিও। হ্যাঁ, এই যে এখন তো কিছু বলতেছি না, লিখতে থাকো যখন লিখতেছি। হ্যাঁ, এটা কি ইউনিট 3 রিলেটেড না? হ্যাঁ, এটা ইউনিট 3 রিলেটেড প্লাস ইউনিট 2 তেও আসতে পারে। সো এটা আমাদের দোনোটা কাজেই লাগবে, তো এর জন্য এখন করে ফেলতেছি, বুঝছো? জি ভাই। আর এটার আরো ডিটেইলড এক্সপ্লেনেশন পাবা ইউনিট 3 এর জন্য, এটা পরে আসবে। ইউনিট 1 এ তো এরকম কিছু নাই। আছে ওই ইয়াং মডুলাসের এক্সপেরিমেন্ট, ওই জিনিসটা একটু ভেরি স্পেসিফিক যে দরকার। এরপর তোমাদেরকে এখানের জন্য ইয়েটা কি বলে, রেজিস্টিভিটির এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলছিলাম না, যে হুম। একটা ওয়্যারের রেজিস্টিভিটি বের করার, তো এইসব জিনিসও ইউনিট 3 তেও আছে, 2 তেও আছে অমন টাইপের।
গ্রেডিয়েন্টটা নেগেটিভ না? ওকে, পোর্ট্রেট মোডে দিয়ে দেই তো তাহলে যেন দেখতে পারো। তো ডায়াগ্রামটা দেখাও। সার্কিট ডায়াগ্রাম এতক্ষণে? না ভাইয়া, মানে মাঝখানে মিস হয়েছে ভাইয়া, ভাই চেঞ্জ করতে পারো। শেষ কপি করা? আজিজুল তো একদম পালা লাগছে। সবাই একটু তাড়াতাড়ি এটা কপি করে ফেলো, দেন আমি এক্সপ্লেনেশনটা বলতেছি। শেষ? রিতাকা? কপি করা বাকি আছে কারো? একটু তাড়াতাড়ি কপি করে ফেলো। রাফাতের কত বাকি? ওকে, এই টেবিলের আগে সবকিছু লেখা শেষ হয়ে গেছে না সুমাইয়া? এইটুকু শেষ? কি আরিয়ান? তুমিও পিছায় যাচ্ছ, তোমার গোটও পিছায় যাচ্ছে। খেলবা নাকি আজকে স্কোর ম্যাচ? ওকে, তো সবাই একটু এখানে মধ্যে খেয়াল করো যে আমাদের এক্সপেরিমেন্টের প্রসিডিউরটা কেমন।
ফার্স্ট অফ অল আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা দেখাইলাম এইভাবে করে আমরা কি করব সার্কিটটাকে সেটআপ করব ঠিক আছে তো নয় এর মধ্যে দেখো সার্কিট ডায়াগ্রামটা যেরকম দেখে এইভাবে করে আমরা কি করলাম সার্কিটটা সেটআপ করলাম যে পাওয়ার সাপ্লাই ইএমএফ সমান ভোল্টেজ সাপ্লাই দিবে বাট উইদিন দা বাউন্ডারি অফ দা সেল কি হইতেছে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে কিছু ভোল্টেজ ইউজ আপ হয়ে যাচ্ছে সো তাহলে আমাদের ভোল্টমিটারটা কোথায় সেলের বাহিরে তো তাহলে সেলের বাহিরে যে ভোল্টেজটা এই ভোল্টেজের নাম আমরা কি বলতেছি টার্মিনাল ভোল্টেজ অর টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স সো এখন কাজটা কি হইতেছে দেখো সেট আপ দ্য সার্কিট এর শোন ইজ দ্য ডায়াগ্রাম করলাম এখন ইনিশিয়ালি একটা কথা বলছি এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেক সময় কোশ্চেনও করতে পারে যে কেন তুমি এটা বললা যে ইনিশিয়ালি set the resistance of the variable resistor at its maximum যে শুরুতে ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমামে কেন রাখলাম সো দ্যাট ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স তো চেঞ্জ করা যায় বাড়ানো যায় কমানো যায় সো তাহলে শুরুতে বেশি রাখছে কেন যেন হঠাৎ করে যেন অনেক বড় একটা কারেন্টের ফ্লো না হয় যে যদি ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স অনেক কম থাকে তো তখন কি হবে হঠাৎ করে একটা হাই সার্জ অফ কারেন্ট যাবে তো তখন ব্যাটারি কি হয়ে যেতে পারে ড্যামেজ হয়ে যেতে পারে তার জন্য একদম শুরুতে কি করে রাখি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স দিয়ে রাখি দেন আস্তে 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 কি করি কমাই সো তাহলে এই হলো প্রথম লজিকটা যে ইনিশিয়ালি সেট দা রেজিস্ট্যান্স অফ দা ভেরিয়েবল রেজিস্টর এট ইটস ম্যাক্সিমাম তো এটা করার রিজনটা কি সো দ্যাট শুরুতে একটা হাই সার্জ অফ কারেন্ট যেন না আসে আচ্ছা সো এখন ওই যে শুরুতে ভোল্টেজ কি বলে রেজিস্ট্যান্স অফ দা ভেরিয়েবল রেজিস্টর ম্যাক্সিমামে আছে তো ওই সময় কি পাবো একটা কারেন্টের রিডিং একটা ভোল্টেজের রিডিং পাবো না যে অ্যামিটার থেকে ভোল্টমিটার থেকে কি পাইলাম দুইটা রিডিং পাইলাম তো এই করেসপন্ডিং রিডিং গুলি কি করব এরকম একটা টেবিলে ভোল্টেজ আর কারেন্টের দুটো কলাম আছে তো এখানের মধ্যে নোট ডাউন করলাম যে এত ভোল্টেজের জন্য এত কারেন্ট দেন আমরা কি করব ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্সটা কমাইলাম নতুন আবার সেট অফ রিডিং আসবে যে ভোল্টেজের রিডিংটাও চেঞ্জ হবে কারেন্টের রিডিংটাও চেঞ্জ হবে সো তখন আমরা ওই রিডিং গুলো আবার নোট ডাউন করে রাখলাম তো এরকম করতে 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 কয়টা রিডিং নিব এট লিস্ট 6টা ঠিক আছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে মিনিমাম কয়টা সেট অফ রিডিং নিতে হয় 6টা সেট অফ রিডিং নিতে হয় 6টার কম নিলে পরে সমস্যা আছে ওই জিনিসটা নিয়ে আমরা ইউনিট 3 তে ডিটেইলে কথা বলবো ওকে তো তাহলে মিনিমাম কয়টা সেট অফ রিডিং নেওয়া লাগে effect of resistance on current and এখানে ওইরকম পুরোপুরি না ইয়েস এইভাবে আমরা ভোল্টেজ কি বলে ভেরিয়েবল রেজিস্টর দিয়ে রেজিস্ট্যান্স চেঞ্জ করে করে রিডিং নিচ্ছি বাট আমাদের মেইন পারপাস অফ দিস এক্সপেরিমেন্ট ইজ টু ফাইন্ড আউট দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল ওরকম ঠিক আছে ওয়াসিও আচ্ছা তো তাহলে যেই কথাটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো আরাফাত কি বলছি যে এরকম করে যে ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে করে ডিফারেন্ট সেট অফ ভোল্টেজ কারেন্ট এরকম রিডিং গুলো নিব এট লিস্ট কয়টা রিডিং নিতে হবে 6টার কম নেওয়া যাবে না বেশি যত নিবে তত ভালো এন্ড আরেকটা কাজ কি করতে হবে প্রত্যেকটা রিডিং এর সময় আমরা কি করব রিপিট করব যে ফার্স্টে একবার এরকম কানেক্ট করে এমন পাইছি ভ্যালু দেন আবার রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে আবার ওই ভ্যালুতে নিয়ে আসবো দেন আবার রিডিংটা নিব কয়েকবার যে সেম রিডিং এর জন্য 3বার করে কি করতে হয় রিপিট করা লাগে এটা হলো আমাদের ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড যে যে কোন একটা রিডিং নিতে সময় এটাকে কয়বার রিপিট করব 3বার রিপিট করব এন্ড ওই 3বারের কি করব এভারেজ করব ঠিক আছে সো ওই 3বারের এভারেজ করে দেন এভারেজ ভ্যালুটাকে এরকম টেবিলে লিখি ঠিক আছে তো এখন এখানের মধ্যে কাজটা কি আমাদের কাছে একটা টেবিল আছে কিসের টেবিল ভোল্টেজ এন্ড কারেন্ট এরকম সো আমরা মাত্র যে ইকুয়েশনটা সেটআপ করে আসছিলাম কি ইকুয়েশন যে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু হোয়াট ইএমএফ মাইনাস দ্য লস্ট ভোল্টস মানে কি দ্য ভোল্টেজ দ্যাট ইজ ড্রপড অ্যাক্রস দ্য ইন্টারনাল রেজিস্টর অফ দ্য সেল সো তাহলে ভোল্টমিটার যে রিডিংটা দিচ্ছে ওইটা আসলে কিসের সমান ইএমএফ মাইনাস আইআর এটা সমান সো তাহলে আইআর টাকে আমরা জাস্ট সামনে নিয়ে আসছি ইকুয়েশনে চেঞ্জটা বলতে কি আইআর টাকে সামনে আনছি এন্ড y equals to mx plus c ওই ইকুয়েশনের সাথে যেন মিলে অমন ভাবে অ্যারেঞ্জ করছে কারণ কি করব টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সটাকে y অ্যাক্সিস এ প্লট করব এন্ড একটু কথা আসতেছি 5 মিনিট পর তো এখন এখানের মধ্যে কাজটা কি যে তোমার ভোল্টমিটার রিডিংটা y অ্যাক্সিস এ প্লট করব এন্ড কারেন্টটা কি করব x অ্যাক্সিস এ প্লট করব সো তাহলে এখানে অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন কি হবে the y intercept will be equal to the emf and the gradient will be equal to what minus r
তো গ্রেডিয়েন্টটা মাইনাস আর আসবে, তো তার মানে কি আমাদের আর এর ভ্যালু নেগেটিভ আসবে? নো, গ্রেডিয়েন্টটা ইটসেলফ ইজ নেগেটিভ, ঠিক আছে? ডাউনওয়ার্ড স্লোপিং একটা লাইন মানে কি নেগেটিভ গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্টের ভ্যালু হলো নেগেটিভ, তো তার মানে কি নেগেটিভ সামথিং ইজ ইকুয়াল টু মাইনাস আর, তো মাইনাস মাইনাস কি হবে? কাটাকাটি চলে যাবে, সো তাহলে ইন্টারনাল রেজিস্টরের রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি আসবে? পজিটিভই আসবে, বিকজ রেজিস্ট্যান্স তো নেগেটিভ হয় না। তো তার মানে গ্রেডিয়েন্টের ভ্যালু যেটা বের হবে, এই যে এই গ্রাফের যে গ্রেডিয়েন্টটা, এই লাইনটাকে ডাউনওয়ার্ড স্লোপিং লাইন, তো তার মানে গ্রেডিয়েন্টের ভ্যালুটাই আসবে কি নেগেটিভ একটা ভ্যালু, যে সামথিং লাইক দিস, যে গ্রেডিয়েন্ট আসলো তোমার -4.2 and this is equal to minus r, তো মাইনাস মাইনাস কাটা, তো তাহলে ইন্টারনাল রেজিস্টরের রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 4.2 ওহম, এমন টাইপের। তো তাহলে এই হলো আমাদের মেইনলি এক্সপেরিমেন্ট, যেটা দিয়ে কি করতে পারবো? ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল এইরকম ডিটারমাইন করতে পারি। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আলী? ওকে, সো এই ব্যাপারটা শেষে তোমাদের তো এইসব ফর্মুলা আসলে রিপিট করার কথা না, যাকে রিপিট করা দরকার হওয়া উচিত না, যে তোমাদের ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা কি? কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম, ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ, এইসব ফর্মুলা জানতা না তোমরা ও লেভেলস থেকে? সো এইগুলা ফর্মুলা রিলেটেড আরেকটা টপিক আছে, ওই টপিকটা তোমরা আসলে নিজেরাই রিডিং করলে পারবা, যে এই জায়গাটা ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্সের এই জিনিসটা তো আমরা লিখছি, এই যে ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্সের এটা শেষে এই যে পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিটস, তো এই সব জিনিসগুলা পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ, এনার্জি সাপ্লাই ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম, তো এই সব জিনিসগুলো আমরা অলরেডি জানি, তো এইগুলা আর রিপিট করলাম না। সো উই আর অফিশিয়ালি ডান উইথ ইলেকট্রিসিটি টপিক। তো থার্সডের ক্লাসে আমরা ফুল ইলেকট্রিসিটি টপিকটার একটা রিভিউ দিব, ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যাস।